আমি এই রাহুলকে বেশি এনজয় করি, যার নিজের মতামত অনেক বেশি স্পষ্ট। বহু বহু ঘর থেকে কমলা রঙের ফ্ল্যাগ ঝুলতে দেখছি। কমফোর্টেবল হওয়ার দিন শেষ। ভোট যুদ্ধের এই পর্বে আপনাদের সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন রাহুল। শুধু রাহুল বললে আপনাদের চিনতে একটু অসুবিধা হবে। রাহুল অরুণোদয়, অর্থাৎ যে রাহুলের লেখা আপনারা পড়েন, সিনেমায় তো রাহুলকে আপনারা দেখিয়েছেন। রাহুল, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। সব থেকে বড় কথা রাহুল, যে সিনেমায় অভিনয় তো একটা জিনিস, তার সঙ্গে লেখালেখি দুটোর মধ্যে তো একটা বিরাট তফাৎ রয়েছে। তার লেখালেখিটা কীভাবে এলো? আমার বাবা ছিলেন বিজন ভট্টাচার্যের ছাত্র। সেই সুযোগে আমি খুব ছোটোবেলা থেকে দেখেছি নবারুণ ভট্টাচার্যকে আমার বাড়িতে আসতে, মহাশ্বেতা দেবীকে দেখেছি নবারুণ ভট্টাচার্যের বাড়িতে ঘর আলো করে থাকতে, এবং তাদের সখ্য পেয়েছি। এবং ছোটোবেলা থেকে আমার পড়তে খুব ভালোবাসতাম, এবং পড়ারই একটা এক্সটেনশন বলা যায় আমার লেখালেখি। আর আমার খুব যে মনে হয় অভিনয় আর লেখালেখি খুব দূরের, কারণ এসেনশিয়ালি দুটোই পর্যবেক্ষণ একটা খুব বড় জিনিস দুটোর ক্ষেত্রেই। তো দুটোই আমার দুটো কাজে হেল্প করে। মানে কখনো কখনো অভিনেতা সত্তা আমার লেখায় ঢুকে গিয়ে আমার লেখাকে সমৃদ্ধ করেছে, কখনো কখনো লেখক হিসেবে আমার যে সত্তাটা সেটা আমার অভিনয়কে খুব সাহায্য করেছে। যেমন আমি যখন ব্যোমকেশ বক্সিতে অজিত করেছি, আমি দিনের পর দিন পেনে লিখেছি বলেই আমি জানি একজন লেখকের এই জায়গাটায় কড়া পড়ে যায় পেন ধরার কারণে। তো আমি এরকম একটা ম্যানারিজম নিয়েছিলাম, সেটা কিন্তু আমার লেখক হিসেবে অভিনেতায় অনুপ্রবেশ। তো দুটোকে সমৃদ্ধ করেছে বলেই আমার বিশ্বাস। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি, বহুল প্রচারিত দুটি সংবাদপত্রে রাহুল অরুণোদয়ের লেখা কিন্তু রীতিমতো সাড়া জাগিয়েছে। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে চলচ্চিত্রে অভিনয় এবং চলচ্চিত্র অভিনয়ের ব্যাপারে প্রথম যে সিনেমাটি রাহুল করেছিল, রাহুল এবং প্রিয়াঙ্কা, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, তা সর্বকালের হিট হিসেবে গণ্য হয় বাংলা সিনেমা। রাহুল, সেদিনকার কথা মনে পড়ে? সেদিনগুলোর কথা? হ্যাঁ, মনে পড়ে। মজার ছিল, কিন্তু আমি এই রাহুলকে বেশি এনজয় করি, যার নিজের মতামত অনেক বেশি স্পষ্ট, যা যে এখন লেখে, যে এখন অন্য ধরনের চরিত্র করে। আমি এই রাহুলকে বেশি এনজয় করি। এই যে পর্যবেক্ষণের কথা বললে, এই পর্যবেক্ষণটা তো একটা সমসাময়িক জীবন নিয়েও পর্যবেক্ষণ আছে। তো সমসাময়িক জীবন নিয়ে পর্যবেক্ষণটা রাহুল অরুণোদয়ের কীরকম? আমি সবটাই পর্যবেক্ষণ করি, কী কী পরিবর্তন আমার আশেপাশে ঘটছে, মানুষের মধ্যে কী কী পরিবর্তন ঘটছে, বাঙালির মধ্যে কী কী পরিবর্তন ঘটছে, সবটাই আমার চোখে পড়ে, এবং সবটাই আমার রসদ হিসেবে আমি গণ্য করি। তো এই যে পরিবর্তন যেটা হচ্ছে, যেটা পরিবর্তন বলে একটা কথা চালু রয়েছে, সেই পরিবর্তনের সম্পর্কে কী ধারণা? যে পরিবর্তন তো একটা লব্ধ হয়ে গেছে, যাকে বলা যেতে পারে। হ্যাঁ, মানে পরিবর্তন তো মানুষ চেয়েছিল, তাই হয়েছে। কেউ গান পয়েন্টে নিয়ে তো পরিবর্তন সম্পূর্ণভাবে সম্ভব নয়, এতগুলো মানুষের চাহিদা। কিন্তু মানে তা মানুষ যেটা চায় তারও একটা যদি সম্পৃক্ত হয়ে যায় সেই বিষয়টা, সেই জিনিসটা যদি বেশি হয়ে যায়, মানে যেটা চেয়েছিল সেটা তখন আর পছন্দ হয় না। এবং আমি এবছর গ্রাম বাংলায় যাত্রা করতে গিয়ে দেখেছি একটু ক্ষোভ রয়েছে মানুষের মনে, সেটা আমার। অর্থাৎ মানুষ খানিকটা ক্ষোভের মধ্যেও রয়েছে, যেটা রাহুল বলছে। রাহুল, একটা কথা বলি, যে এই যাত্রা করতে গিয়ে মানুষের নারী স্পন্দন সব থেকে বেশি অনুভব করা যায়। এবারে যাত্রা করতে গিয়ে মানুষের নারী স্পন্দন কীভাবে অনুভব করা গেল? সবটা আমি ক্যামেরায় বলতেও পারবো না, যেটা আমি দেখেছি এবং ফিল করেছি। কিন্তু ইদানিং আমি একটাই জিনিস বলতে পারি, বিরুদ্ধমত থাকবে, তা প্রচারিত হবে, চিরকালই ছিল। কিন্তু গ্রাম বাংলায় একটা দাপট ছিল যে তুমি তোমার মতে থাকো ভাই, কিন্তু বেশি প্রচার করতে যেও না আমাদের এগেনস্টে। কিন্তু এখন আমি বহু ঘর থেকে কমলা রঙের ফ্ল্যাগ ঝুলতে দেখছি, যেটাকে আজ থেকে 5 বছর আগে অডাসিটি মনে করা হতো, সেটা কিন্তু আমি দেখেছি। রাহুল, প্রত্যেকটা মানুষের একটা রাজনৈতিক সত্তা থাকে, রাজনৈতিক চেতনা থাকে। তো রাহুল অরুণোদয় কি তার ব্যতিক্রম বলতে পারি আমরা? না, অবশ্যই না। আমি স্ট্রিক্টলি পলিটিক্যাল পার্সন, এবং আমি কখনোই বলি না আমি পলিটিক্যাল। স্টেইং পলিটিক্যাল ইজ আ পলিটিক্স ইন ইটসেলফ। তো আমাকে
নবারুণ ভট্টাচার্য একবার ছোটোবেলায় জিজ্ঞাসা করেছিল তো কোন দেশটা সব থেকে ভালো লাগে, তো কিছুটা স্মার্ট হওয়ার জন্য বলেছিলাম আমার সুইজারল্যান্ড সব থেকে ভালো লাগে। বলেছিল কেন তোর ভালো লাগে, আমি বলতেই পারতাম যে সব থেকে সুন্দর দেশ, শাহরুখ খান শুটিং করেছে, সেই সব না বলে আমি কায়দা করে বলতে গেলাম দুটো ওয়ার্ল্ড ওয়ারের একটাতেও পার্টিসিপেট করেনি, খুব শান্তি পছন্দ করে। বলছে ওটা ঠিক শান্তি পছন্দ করে বলে নয়, ওরা সুইস ব্যাংক চালায় বলে ওরা কারোর ফরে বা এগেনস্টে যেতে পারে না। তো ওটা একটা বড় পলিটিক্স, কিন্তু ওটাকে ভাবিস না যে মহানুভবতা। তো অ্যাপলিটিক্যাল বলে কোনো স্ট্যান্ডে আমি বিশ্বাস করি না, আমি হাইলি পলিটিক্যাল। অর্থাৎ অ্যাপলিটিক্যাল নয়, সুইজারল্যান্ড কারোর দিকে যেতে পারে না, তার কারণ হচ্ছে সুইজারল্যান্ডে একটা বাধ্যবাধকতা রয়েছে। তো এই ক্ষেত্রে রাহুল অরুণোদয়ের কি কোনো বাধ্যবাধকতা আছে? না, আমি তো আমার মোটামুটি আমার পছন্দ অপছন্দ নিয়ে সোচ্চার, এবং আমি প্রচারও করি যা যা পছন্দ করি। এবারে দেখা যাচ্ছে, এবারে বলে নয়, সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে টলিউড এবং বলিউডের বেশ কিছু তারকাকে যে কোনো একটি রাজনৈতিক দল তাদের দলে নিচ্ছে। এর জন্য কি টলিউড বা বলিউড কোনো উপকৃত হচ্ছে? না 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 না, ওটা একেবারেই উপকৃত হয় না। কারণ কিছু জিনিস যখন, যেমন ধরুন রাজ চক্রবর্তীর কাছে যখন টালিগঞ্জের টালিগঞ্জের একটা টেকনিক্যাল সমস্যা গিয়ে পৌঁছয়, তখন রাজ চক্রবর্তী বাকি XYZ এর থেকে অনেক বেশি ডিটেলে বুঝতে পারবেন তো যে সমস্যাটা অ্যাকচুয়ালি যদি বলে গরমের জন্য ক্যামেরাটা আটকে ছিল 2 ঘন্টা, তাই জন্য ওভারটাইম হয়েছে, রাজউইল আন্ডারস্ট্যান্ড বাকিদের থেকে। তো সেইটা যখন হয় সেটা ভালো হয়, কিন্তু ইন জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারে চেঞ্জ হয়, কারণ ইন্ডাস্ট্রির লোকেরা ভোটে দাঁড়ায় এবং তারা যেতে বলে, তা হয় না। অর্থাৎ ভোটে দাঁড়ানোর কোনো সুফল ইন্ডাস্ট্রি পায় না, এক্ষেত্রে বলাই যেতে পারে। ইন্ডাস্ট্রির অবস্থাটা তাহলে ঠিক কী রকম এখন রাইট অ্যাট দিস মোমেন্ট? টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রি, টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কথা আমি বলবো, কীরকম? মানে ওটা বলে না আমার স্মল হুইল ইন দ্য কক, না কি বলে, আমার স্মল কক ইন দ্য হুইল। আমি একদম ছোট একটা মানুষ, আমি গোটা ইন্ডাস্ট্রি নিয়ে বলার কেউ নয়, কিন্তু ইন জেনারেল আমার কিন্তু খুব যে হতাশাজনক অবস্থা তা মনে হচ্ছে না। তার কারণ এখন বড় বড় স্টার যেমন, তাদের পাশে পাশে কিছু এক্সট্রা অর্ডিনারি অভিনেতা উঠে আসছে, অভিনেত্রী উঠে আসছেন। আজকে লোকনাথ দা আছে, অনুজয় আছে, যাদেরকে সুহত্র আছে, অর্পণ বলে একটি ছেলে দারুণ কাজ করে, এবং মহিলাদের মধ্যেও দারুণ দারুণ সব নতুন মেয়েরা আসছেন, গুলশানারা খাতুন আছে, আরও ভালো ভালো অভিনেত্রীরা আছে। এবং আজকে ওয়েব সিরিজের মতন একটা জিনিস চলে আসায়, এই যে টেলিভিশনের একটা লিমিটেশন আছে, ওরা সবসময় একটা স্পেসিফিক চেহারা, স্পেসিফিক লুক, সবার একরকম দাড়ি, সবার একরকম চুল, সবাই একরকম ফর্সা, সেখানে এই চরিত্রগুলো আর সুযোগ পেত না, যাদেরকে থিয়েটারেই, থিয়েটার থেকে দারুণ দারুণ মানুষ আসছে। অনির্বাণের মতন একজন ডিরেক্টর উঠে এসেছে, যে মন্দার এবং বল্লভপুরের রূপকথার মতন একটা দারুণ কাজ করেছে। সো ইন জেনারেল আমার কিন্তু ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ লাগছে না। একটা কথা পরিষ্কারভাবে বলি, পরিষ্কারভাবে বলাই ভালো, সেটা হচ্ছে এবারে লোকসভা নির্বাচন যেটা হচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী একটা জায়গায় রয়েছেন। বামেদের অবস্থাটা ঠিক কীরকম? আমরা জানি যে রাহুল অরুণোদয়ের বাম চেতনা অত্যন্ত প্রখর। হ্যাঁ, ওই আমাদের সম্বন্ধে একটা জিনিস বলা হচ্ছে যে আমাদের আসন সংখ্যা 0, কিন্তু সেদিন সুজনদাকে এই প্রশ্নটাই করেছিলাম একটা নিউজ চ্যানেলের হয়ে প্রচার করতে গিয়ে বা অনুষ্ঠান করতে গিয়ে, যে বামেদের আসন সংখ্যা 0, তাদের নির্বাচনে লড়ার যোগ্যতা নিয়েই বাকিরা প্রশ্ন করছে, তা আপনি কি বলবেন? বলেছে আমাদের আসন সংখ্যা 0, আমাদের ইলেকটোরাল বন্ড 0, এবং আমাদের জেলে থাকা দুর্নীতির জন্য নেতার সংখ্যা 0। তো ঠিক আছে, সবকটা 0ই থাক। অর্থাৎ রাহুল কিন্তু পরিষ্কারভাবে বলে দিলেন যে দুর্নীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুপক্ষই সমান সমান যাচ্ছে, ইলেকট্রাল বন্ড এবং একই সঙ্গে শিক্ষা দুর্নীতি থেকে নানান ধরনের দুর্নীতি। রাহুল, আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বামেদের ক্ষেত্রে, যেহেতু বাম চেতনার মানুষ, সেহেতু বামেদের ক্ষেত্রে পলিত কেশ এবং পাকা চুল, বলা হচ্ছে যে পাকা চুল রাজনীতিবিদরা বাম আন্দোলনে সর্বনাশ করেছেন এবং নতুন রক্ত আসা দরকার। কী মনে হয় বিষয়? অসম্ভব। আজকে যদি হঠাৎ করে IPL দেখে শুধু বাচ্চারা বেটার খেলছে বলে বিরাট কোহলি, রোহিত শর্মা
রাহুলকে বাদ দিয়ে একটা টিম গঠন করা হয়, তাহলে দেখা যাবে ইন্টারন্যাশনাল স্পোর্টসটা ইজ আ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। সেখানে শুধু ঋতুরাজ গোস্বামী, শুধু শুভমান গিলকে দিয়ে হবে না, সেখানে এই এত বছরের এক্সপিরিয়েন্স সেটা বাজারে কিনতে পাওয়া যায় না। ঠিক তেমনই পক্ষকেশ মানুষগুলোকেও লাগবে সৃজন এবং দীপশিতার পাশে এবং শতরূপের পাশে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে রাহুল পরিষ্কার বলেছেন যে বামেদের চেতনা ফিরছে এবং মানুষ বামেদের দিক থেকে মুখ ফিরিয়ে নেই। সৃজন চক্রবর্তীর কথাতেই তার প্রমাণ। আর শেষ একটা কথা, রাহুল, এতগুলো চরিত্র অভিনয় হয়েছে জীবনে, কোন চরিত্রটা সব থেকে মনে রাখার মতো চরিত্র? মনে রাখার মতন চরিত্র হচ্ছে সেইটা যেটাকে আমি মনে রাখার মতন করে তুলি। তো সেটা আমি প্রত্যেকটা ক্ষেত্রেই চেষ্টা করি। তবে প্রদীপ্ত ভট্টাচার্যের নির্দেশনায় গোয়েন্দা আমার খুব পছন্দের। আর পিউপা ইন্দ্রাশিস আচার্য। রাইট, অর্থাৎ পিউপা এবং প্রদীপ্ত ভট্টাচার্যের পরিচালনা একটি গোয়েন্দা বলে ছবিটা রাহুলের মনে আছে। রাহুল, শেষ প্রশ্ন, পুনশ্চ একটা কথা থাকে, শেষ প্রশ্ন একটা, সেটা হচ্ছে এবারের লোকসভা ভোট কি বার্তা নিয়ে আসছে? কমফোর্টেবল হওয়ার দিন শেষ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এবারের ভোট কমফোর্টেবল হওয়ার দিন শেষ, এবং যেটা সাধারণ মানুষও মনে করছেন যে তাদের হয়তো স্বস্তিতে থাকার দিন শেষ হয়ে আসছে, সেই কথা হয়তো প্রমাণ দেবে এবারের ভোট। আমরা ভোট যুদ্ধের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ রাহুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।